কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছিলাম। বসো বসো না আপনার বসো কথা সব সময় মনে করি। বসো 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 বসো। যে আমরা একটা এরকম আপনি যার নাম বলেছিলেন বা যে কন্ট্যাক্ট পেপার নিয়ে আসছিলেন সেই পক্ষের কারো সন্ধান পেয়েছি। আমরা কবে নাগাদ জানাইছি আপনাদেরকে? মনে হয় কবে আপনার কাছে সংবাদ গেছে কবে? আনুমানিক 4-5 দিন আগে হবে বা তারও আগে হবে? হ্যাঁ, 4-5 দিন আগে হবে। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে এটা জানার পরে? না, ভালোই লাগতেছে। নাকি আপনারা নিজেরা যোগাযোগ করে ফেলছেন? না না, যোগাযোগ করেন নাই? করেন নাই। আপনি তো ওর বর্তমান পিতা, জি আপনার কাছে তো সংবাদ গেছে জি যে জি আপনারা এরকম একটা সন্ধান জি পেয়েছেন। আপনারা নিজেরা যোগাযোগ করছিলেন? করার জি সুযোগ না করেন জি না নাই? জি না। করেন নাই। আপনার পরিচয়টা নিয়ে একটু মুরব্বী। আমি এনএম আলমগীর। আচ্ছা আমি তাসফিয়াকে এখানে নিয়ে আসছি আর কি। আচ্ছা, কি হন আপনি সম্পর্কে আসলে এই পার্শ্ববর্তী আমার গ্রাম হচ্ছে পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা, তো তাসফিয়ার বর্তমান শাশুড়ি এই মানে কিভাবে জানলো, আমি যে আগের এই এখানে 13 নম্বর এপিসোডে যে শারমিন ছিল, ওর বাড়ি ছিল নাঙ্গলকোটে। আচ্ছা, আমি আর এই ছোট ভাই সাংবাদিক রাজু, এই দুজনেই এটার সন্ধান দিয়েছিলাম আর কি। পরে রাজুকে আমি পাঠিয়েছি, আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি এই আর কি। তো পরে উনি কিভাবে জানলো আর কি যে আমার সাথে বা আপন ঠিকানার সাথে একটা সম্পর্ক। শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ির বিষয়ে খুব আগ্রহ। সালামু আলাইকুম, কেমন আছেন? আপনি তাসফিয়ার বর্তমান শাশুড়ি। আপনার খুব আগ্রহ যে ওর মাকে ও দেখার বা এরকম কোনো কিছু? না, আমার আগ্রহ নাই। মেয়েটার মন খারাপ মনে হয়, এরকম লাগে, টেনশন অনুভব করে। ও মানে তাসফিয়ার মন খারাপ লাগে। তো আপনি আমাকে একটু ঘটনাটা বলেন তো, কিভাবে এটা জানতে পারছেন বা কি হয়েছে বলেন তো। আমার মেজো ছেলে বরিশাল সিনেমা মাদ্রাসা পড়ে, বাড়িতে এলে সারাক্ষণ আপন থেকে না ভিডিওগুলো দেখে আর আমাকে দেখায়। আচ্ছা, উনিও কিছু কিছু সময় দেখি চোখের পানি ভরে এগুলা দেখি। আচ্ছা, এই সন্ধানে তাসফিয়ারে বললাম, তুই কি তোর মারে চাস? হ্যাঁ, আপনি কি পারবেন নি আমার আম্মুর খোঁজ করে দিতেন? আচ্ছা, আমি বলি দেখি চেষ্টা করি পারি কিনা। তারপরে আপনি যোগাযোগ করছেন ওনাদের সাথে? আপনার পার্শ্ববর্তী উনি থাকেন? ভাইয়া। ওকে ওকে। আপনার পরিচয়? আমার দাদু। দাদু? দাদু বলতে? আমার শাশুড়ি। আপনার শাশুড়ি? ও ওকে। তো আপনি জানতেন তাসফিয়ার বিষয়টা? আপনাদের বাড়ি কোথায় হলো? আমাদের বাড়ি নাঙ্গলকোট, ফোর্সে থানা, গ্রাম নগরীপাড়া, কুমিল্লার। জি, কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা। তো ঠিক আছে তাসফিয়া, দেখা যাক কে আসছে আপনার জন্য। আসলে আপনি তো চিনবেন না, চেনার জায়গাটাই হচ্ছে। তো আমার আজকে হচ্ছে বিষয় যেটা হচ্ছে, আপনারা দুইজন স্টুডিওর ভিতরে থাকবেন, আর বাকি যারা আসতেছে তাদের সাথে কথা বলে আমি আপনাদের পাশে নিয়ে আসবো। আপনারা দুইজন চলেন, বাবা আর মেয়ে। ব্যাগটা চাইলে ব্যাগটা নিয়ে নেন। জি, তাসফিয়া মাঝে বসেন, আপনি ডান পাশে চলে যান। হ্যাঁ, আপনি ডান পাশে চলে যান তাসফিয়ার। এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, 15-20 মিনিট পরে আমি আসবো, আর যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলবো। কথাবার্তা বলে তারপরে যদি দেখি যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, আমি এসে তারপরে কথা বলবো। ঠিক আছে? তাসফিয়া, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? আমি এই অনুভূতি সম্পর্কে জানি না, বাট দেখি আপনার সাথে কথা বলে, আপনার পরিবারের সঙ্গে কথা বলে কি বের করা যায়। বস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসুন, বসে পড়ুন, বসে পড়ুন। আসসালামু আলাইকুম। সবার একটু মোবাইল ফোনটা বন্ধ করে দিতে হবে, বা এই রিংটোন থাকলে একটু এরোপ্লেন মোডে দিতে হবে বা অফ রাখতে হবে। হ্যাঁ, আমি একটু সবার সাথে পরিচিত হয়ে কথা বলি। আপনার নাম কি? আমার নাম পারুল বেগম। পারুল বেগম। তাসফিয়া কি আপনার মেয়ে? হ্যাঁ। আপনি ভিডিওটা দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয় ভাই, নামটা বলেন। আমার নাম জুয়েল। জুয়েল। কি হন আপনি তাসফিয়া? তাসফিয়া খাতুন ভাই।
নতুন ভাই? নতুন ভাই বলতে গিয়ে মানে পারুলের যেখানে বিয়ে হয়েছে সেই ঘরের সন্তান আপনি? না না না, তাহলে আরেক ঘর, আমাকে একটু বুঝায় বলেন। মানে প্রথম তরফে। হ্যাঁ, প্রথম তরফে মানে বাবার দ্বিতীয় ঘরের সন্তান। ইয়ার মা ছিল প্রথম। পারুলের যার সাথে বিয়ে হয়েছিল, যে ঘরে তাসফিয়া হয়েছে, তার সেই হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রীর সন্তান। আচ্ছা আচ্ছা, কি নাম বললেন আপনার? জুয়েল। ওই পক্ষের একজনকে আমরা পেলাম। ভাই আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ভাসানী, আমি ওর দুঃসম্পর্কের মামা লাগে আর কি। ওর দুঃসম্পর্কের মামা। আচ্ছা ঠিক আছে, ভাই আপনার পরিচয়টা দেন। আমার নাম হলো বুট্টু, আর আপনার নাম নুরুল হোসেন। নুরুল হোসেন, আপনি কি হন? আমি পারুলের কি হন? পারুলের এখন বর্তমান স্বামী। পারুলের বর্তমান স্বামী, ঠিক আছে। কি নাম আপনার? মোহাম্মদ রায়হান। রায়হান, আপনি কি হন? আমি ওনার ছেলে হই। পারুলের ছেলে। ওকে, ঠিক আছে। তো আমাকে একটু বলেন, আরিফ ভাই একটু আসেন। প্রথম দিকে আমরা তো পারুলকে রিচ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারি নাই এবং ফেল করি। তার পরবর্তীতে আবার আমরা পেলাম এবং সে রাজি হয়েছে। ঘটনাটা আসলে কি বলেন তো একটু? যা বলবেন সেটা যেন ওনার কথার সাথে মিল থাকে। আমাকে প্রথম যেদিন ভিডিওটা পাবলিশ হয়, হ্যাঁ, মানে রাইতেই আমাকে আনিস মুস্তফা ভাই আমাকে একটা স্ক্রিনশট পাঠায়। মানে একজন ইউটিউবে সম্ভবত উনি কমেন্টস করছে, মানে একটা নাম্বার পাঠায়। মানে ওনার নাম হচ্ছে সিদ্দিক আবু বক্কর। তা আমি ওনাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি এখনো ওই পরিবারের কাছে যাইতে পারিনি, কিন্তু আমি ওনার চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পেরেছি। ওনার চাচাতো ভাই মানে যিনি পারুল, হ্যাঁ, ওনার চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করছি। আচ্ছা, তো তারপরে তো যোগাযোগ মানে হয়ে গেল ওনার হাজবেন্ডের কাছে। এর আগে আমরা যে ফেল করলাম, যে লোকের মাধ্যমে লিজার্ড বেশ কয়েকটা কল আসছে আমার কাছে, এগুলো কি আপনার কাছে আসছিল? না, এগুলো আমার কাছে আসেনি, কিন্তু আমার কাছে যেভাবে এসছে আমি সেইটাই ভাবে বলতেছি। মানে এইটা মানে লিজা পুরো ওনারা যোগাযোগ করছে একটু পরে। আচ্ছা, একটু মানে একদিন পর সম্ভবত, আমি শিওর একদিন পর। তো প্রথম পর্যায়ে উনি আমাকে মানে এগ্রি দেখায়নি, মানে ওনার হাজবেন্ড যিনি বর্তমানে যিনি এখানে উপস্থিত আছেন। আচ্ছা, পারুল আন্টির সাথে আমার কোনো কথা হয়নি। আচ্ছা, আপনি কার সাথে কথা বলছেন? আমি ওনার হাজবেন্ডের সাথে কথা বলছি। আচ্ছা, প্রথম পর্যায়ে এগ্রি দেখায় নাই, তো তারপরে রাজি হলো কেন? উনি ভিডিও দেখার মতো কোনো ওনার কাছে ফোন ছিল না। আচ্ছা, এবং উনি এই বিষয়টা জানতোও না। আচ্ছা, যে ওনার আগে একটা বিয়ে হয়েছে বা এরকম বিষয়। জি, এই বিষয়টা জানেনি। আচ্ছা, তো আমাদের এখান থেকে মানে ফোন দেওয়ার পরে, মানে টিম মেম্বাররা ফোন দেওয়ার পরে উনি জানতে পারছে যে ওনারা না, আমার কথা হচ্ছে যে প্রথম পর্যায়ে তো উনি রাজি ছিল না। না, তারপরে উনি রাজিটা হলো কিভাবে? উনি আমাকে বলছে যদি আপনারা ফেস না দেখান তাহলে আমরা। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি প্রথমত ধন্যবাদ দিই যে আপনি এত চমৎকার একটা জায়গাতে আপনি ওনাকে আনছেন বা আপনি বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত রাজি হয়েছেন। আসলে আপনার কাছে যে সংবাদ গেছিল এবং যার পর আপনি তো প্রথমে রাজি হন নাই। জি, প্রথমবার রাজি হয়নি বলতে প্রথম আমাকে এগুলো ভাঙিয়ে বলে নয়, বলে নাই কেউ? না, আমাকে বলো নয়। আমাকে একজন বগুড়া থেকে ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে আপনি তো গাড়ি চালান। আমি বলছি আমি ফিগার চালাই। আমার একটা গাড়ি গেছে ওখানে, আমার গাড়িটা পাচ্ছি না, হারানো হয়েছে। এখন আপনি ঠিকানাটা দিলে তখন আমি আপনাকে মানে একটু সহযোগিতা নিতে পারি। আচ্ছা, তা আপনার আমার হঠাৎ যখন চিনি না তখন বলতেছেন না আমার কেন আমি পরিচয় দিব, আপনার ঠিকানা দিব, আপনাকে পরিচয় দেন কি হয়। তবে এদিন আর বলো না, ইয়ার পরের দিন বলতেছে যে আমি আপনার ঠিকানাতে বলতেছি, এমনি এমনি এই ব্যাপার, আপনি কি জানেন? আমি না, আমি তো সেটা জানি না। তো তখন বলতেছে তাহলে আপনার স্ত্রী ওয়াইফকে জিজ্ঞেস করিয়েন। তো আমি ওরা জিজ্ঞেস করছিলাম বাড়ি যেয়ে, ও প্রথম ফিগার হচ্ছে না হওয়ার বলতেছে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আমার আগে। এদিকে আসেন ভাই, আমি আসতেছি। এই মেথডটাই পুরোটাই ভুল, এই মেথডটাই পুরোটাই ভুল। যেহেতু সুযোগটা হইলো এবং কেসটা আমাদের খুব মানে নতুন একটা কেস, সেহেতু আমি পুরো টিম মেম্বারদেরকেই বলি এই যে ওনাকে ফোন করে ওনাকে জেনার কাছ থেকে জানানো বা ইনফরমেশনগুলো নেওয়া, এটা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের ডিজাস্টার হইতে পারতো। এটা উচিত ছিল কি, এটা শুধু উচিত ছিল যে পারুলের নাম্বারটা নেওয়া এবং পারুলের সঙ্গে যোগাযোগ করা এবং পারুলের সাথে বিষয়টা নিয়ে কথা বলা। উনি যদি আগ্রহ দেখায় ওনার মাধ্যমে বিষয়টা ইনফরমেশন নেওয়া, ওনার হাজবেন্ডকে জানানো বা অন্য বিষয়গুলো, যেহেতু উনি না জানায় গোপনে বিয়ে শাদী করছে। এই পরিচয়টা দেওয়া উচিত, কারণ হচ্ছে না হলে তো ওনার স্ত্রীর নাম্বার উনি দিবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপন ঠিকানা পরিচয় দিয়ে দেন হচ্ছে না, স্ত্রীর নাম্বারটা না দিলে আমরা আরো চেষ্টা করতাম অন্যভাবে স্ত্রীর নাম্বারটা কিভাবে বের করা যায়। কিন্তু এই যে এটা বলে যে স্ত্রীর নাম্বারটা নেয়া, ফোন ছিল না। ফোন নাই, ফোন স্ত্রীর কোনো ফোনই ছিল না, এখন নাই, ছিল না।
যাই হোক অন্যান্য হাজার পদ্ধতি আছে ঠান্ডা মাথায় ভেবে বের করা যেতে পারতো, কিন্তু এইরকম ধাম করে একটা নিউজটা দিয়ে দেওয়া এটা তো তার সংসারের জন্য বিপদ হতে পারতো। হ্যাঁ, তারপরে কি হলো ভাই? তারপরে মানে আমি আপনি গিয়ে রাতের বেলা আপনার স্ত্রীর সাথে কথা বললেন বিষয়টা? হ্যাঁ, রাতে ফোন দিছি, দিয়ে মনে হয় একদিন ফোন দিছে কে আরিফ ভাই না কে জানি ফোন দিছিল আমাকে। ফোন দিয়েছিল, বলছি আমি তো নাই, আমি বাইরে আছি। তার ভাই বলতেছে যখন বাসায় যাবেন আমাকে একটু ফোন দিয়ে করে দিন। তখন আমি রাত্রে আস্তে আস্তে মনে হয় রাত্র 12টা বাজে গেছে। তাই এক সময় তো ফোন দেওয়া সম্ভব না একজনকে। তার দিনও পরের দিন আমি আবার চলে গেছি গাড়িতে, টিভি চলে গেছে। আরিফ ভাই আমাকে মনে হয় যে সন্ধ্যার আগে একটু ফোন দিছিল, বলতেছে আমি ভাই আমি তো বাইরে চলে আসছি, ওই জন্য রাত্রে গেছে ফোন দিন। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ফোন ধরা দিব। তো হিয়ার আরিফ ভাইকে করেছে আমার কথা বললাম আর কি। এখন আপনার এই বিষয়টা জানার পরে আপনার কি কষ্ট লাগছে বা বিষয়টা নিয়ে আসলে? এখন কষ্ট বলতে মানুষ বলতে কষ্ট দুঃখ কষ্ট আছে, সেটা কোনো ব্যাপার না। আমার জীবনটাই গেছে ইনশাআল্লাহর মধ্যে কষ্টের উপর দুঃখের উপরে। তারপর আমি চাই যে মানুষের মুখে হাসি যদি ফুটাতে পারে, এটাই আমার একটু ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো প্রথমে যখন জানছেন যে আপনার স্ত্রীর আগের একটা বিয়ে ছিল এবং এরকম, প্রথমে তো আপনার স্ত্রীটা অস্বীকার গেছে আপনি যখন গিয়ে বলছেন, জি, তারপর উনি কখন এটা স্বীকার গেল বা কি হইলো? তখন বলতে ইয়ার প্রথম দিন স্বীকার যায় না, দ্বিতীয় দিন আমি আবার বলতেছি দেখো তোমার কি হয়েছে আমাকে বলো, সত্যি কথা বলো, আমি কোনো সমস্যাই করবো না, কি বলো? তো তখন যে বলতেছে আর কয় আমার এমনি এমনি হয়েছে, এখন দেখ আমাকে মাফ করে দিয়েন। ওনার কতটুকু আগ্রহ ছিল তাসফিয়াকে দেখার ব্যাপারে? ও তো সেটা সে বলতে পারে, আমি তো বলতে পারবো না। আগে ভিডিওটা দেখছেন? ভিডিওটা তখন দেখেন না, তখন তো আগে ওর সাথে কথা বলতো, মানে আমাকে ফোন দিত যে ওই ওদের এলাকাতে একজন হইলো যে নাম হলো যে কি নজরুল ভাই। নজরুল ভাই ফোন দিয়ে আমাকে ফোন দিলে আমি বলতাম তো ভাই আমাকে ফুফা ডাকতো, তো ফোনটা দেন। আমি তো না আমি বাইরে, বাসায় গেলে ফোনটা দিন। তো বাসায় বা আমি আসছি বা গোসল করতে গেছি, খাইতে গেছি, এমনি ফোন দিচ্ছে, ওরা কথা বলতেছে, তখন আমি আর বলতে পারবো না। আচ্ছা, এমনি হে কি আপনারা বলছে যে আমি চাই মেয়েটারে দেখতে বা এরকম কোনো কিছু? হ্যাঁ, এটা বলছি যে পরে যখন শিকার হয়ে গেছে তখন হিয়া পর থেকে বলতেছে ঠিক আছে আমি দেখতে চাই ইয়ে করতে। আচ্ছা ঠিক আছে। কয় ছেলে মেয়ে আপনার ভাই? আমার আল্লাহ দিলে 3 ছেলে মেয়ে, 2টা মেয়ে 1টা ছেলে। আপনি তো ভিডিওটা দেখছেন? হ্যাঁ দেখছি। তাসফিয়া কিন্তু বিয়ে শাদী হয়ে গেছে, ওর কিন্তু ওই রকম কোনো ব্যাপার না, ও শুধু মেয়ের মাকে একটু দেখতে চাইছে। জি, এটাতে আপনার কোনো আপত্তি নাই? না না। আলহামদুলিল্লাহ। তো এখন পারুল, মেয়ে যেগুলা বলছে বা মেয়ে যে বর্তমান পিতা যেগুলা বলছে এগুলো কি সবই সত্য? হ্যাঁ সব সত্য। সবই সত্য না? হ্যাঁ। আপনি বলে আসছিলেন যে মেয়েকে যাতে কখনো গার্মেন্টসে না দেয়। হ্যাঁ, আমি দিতাম না, কিন্তু কোন কষ্টের বিনিময় দিছি আর কি। কোন মা কি কোন সন্তান দিতে পারে, কিন্তু দিছি, এখন কি করবো? না সেটা তো আমি বুঝতেই পারছি। তো এই যে পারুলকে দিয়ে আপনি শেষমেশ কই চলে গেলেন? বগুড়াতে চলে গেছিলেন? হ্যাঁ, এর দেওয়ার পরে আমি গেছিলাম, যে দেখি আমার আব্বা আমার অসুস্থ ছিল, আমার আব্বা মারা গেছে, আব্বাকে আর দেখতে পাইনি। ও, তারপরে কি হলো? আপনার বিয়ে শাদী হলো? কারা বিয়ে শাদী দিল আপনার? তখন আবার আমি আবার চলে আসছি চট্টগ্রাম। আচ্ছা, তো আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন যে এই যাকে দিছেন এর একটু বাড়িটা খুঁজে বের করা বা মেয়েটাকে একটু দেখা? মিজান ভাই আমার মুখে নাম ঠিকানা বলছিল আর কি, কিন্তু আমার ভুল হয়েছে, আমি লেখে লেখিনি, এই জন্য মেয়ের জন্য মন পুড়তো। আমি তো সব সময় মনে করি, আবার এখনো তো আমি ভুলিনি, নামাজ পড়লেও তো মেয়ের জন্য দোয়া করি, কিন্তু কাউকে প্রকাশকে বলি। এটা তো আরেকটা বড় কষ্ট না? কোথাও মিজান ভাই খুব ভালো লোক ছিল, তার স্ত্রীও খুব ভালো লোক ছিল, খুব ভালো আছে। এই যে লোকটা দাড়িওয়ালা লোক, এই লোকটা গিয়ে সেই লোক দেখছেন? আপনি ভিডিওটা দেখছেন? না না, এটাই সেই লোক। হ্যাঁ। তো এত বছর পরে মেয়ের যখন ভিডিওর মধ্যে দেখলেন, প্রথমে আপনার এটা অস্বীকার যাইতে হইলো যে না এটা আপনার মেয়ে না, তারপরে কেমন লাগতেছিল নিজের মধ্যে? কেমন লাগতেছিল? না, মিজান ভাই যে কথাগুলো বলেছে, আমি মিজান ভাই দেখে চিনতেও পারছি, আগে দাড়ি ছিল না, কিন্তু কেন দাড়ি রাখছে আর কি। আচ্ছা, তো আমার বিষয়টা হচ্ছে যে আপনাকে তো মেয়ে চিনবে না, কিন্তু মিজান ভাই দেখে যদি চিনে তো ভালো। এখন আপনাকে তো আমরা কোথাও চেহারা দেখাচ্ছি না, প্রকাশও করতেছি না, কিন্তু ভিতরে আপনার মেয়ে আছে, মিজান ভাইও আছে। তো ওইখানে গিয়ে আপনি মুখোশ খুইলেন, এটা রেকর্ড হইলো, আমি আপনার ফেস দেখাবো না ভিডিওতে, ঠিক আছে? এটা আমি একটু পরে নিচ্ছি। ভাই আপনি হচ্ছেন তাহলে এই পারুলের প্রথম স্বামীর ছেলে। এখন এই পক্ষ থেকে আমরা যোগাযোগ করছিলাম, পারুলের শব্দ পাচ্ছিলাম না, আপনার বাবা বলছিল যে আসবে, পরবর্তীতে সে আর আগ্রহ দেখায় নাই। একটু বলেন তো ঘটনাটা কি?
আমার বাবা আসে নাই, প্রথম আপনার ভয় পেয়ে গেছে। আচ্ছা, মানে 17-18 বছর খোঁজ পেয়েছি, এতদিন খোঁজ পেয়েছেন তার জন্য ভয় পেয়ে গেছে। আচ্ছা, তারপর প্রথম বলছে যে আসবে। আচ্ছা, তারপর দ্বিতীয়বার বলতেছে, আমি বলছি যে আব্বু যাবে না, বাবা বলতেছে না যাবো না। আমি কে, এবার বলতেছে না আমি ভয় পাই, সেখানে গেলে কিছু বুঝলা না, তারপরে আসে নাই। আপনি একটু বাবাকে বুঝাই নিয়ে আসতেন এইসব? বুঝাইছি, অনেক বুঝাইছি, আমার আম্মুর সাথে বুঝাইছি। জি। তার মানে তার পরিচয় দিতে কোনো সমস্যা নাই নাকি? সে পরিচয় দিই, আমি সবকিছু রাজি আছি, কিন্তু এখানে আসবে না। এখানে আসবে না? আচ্ছা। এমনি আপনারা কি জানতেন যে ওনার আগে একটা বিয়ে হয়েছিল, এরকম একটা মেয়ে আছে? না, আমি কোনো গল্পই জানতেন না? আপনি কি ওই পরিবারের বড় ছেলে? জি। তো আপনার আমাদের এই ভিডিওটা বের হওয়ার পরে বাবার কাছ থেকে কোনো স্টোরি বের করেন যে বাবা এরকম কেন হয়েছিল? তোমার মেয়েটাকে যে আম্মু জানে, আবার মা জানে? জি। তো এই যে পালক যদি, সেটা কিন্তু আপনার বাবা জানে না, বিষয়টা এরকমই আসছে ভিডিওতে। প্রথমবার পালক দেওয়া হয়েছে, তারপর আবার নিয়ে আসা হয়েছে এদের কাছ থেকে। দ্বিতীয়বার যে পালকটা দেওয়া হয়েছে, এটার পরে হলো আপনার বাবার সাথে ওইভাবে কোনো কমিউনিকেশনই ছিল না। তো আপনার বাবার মধ্যে কোনো কথোপকথন দেখছেন কখনো আপনার বড় হওয়াতে, যে তার বড় মেয়েটাকে নিয়ে সে কথা বলতেছে বা কোনো কিছু? কখনোই দেখেন না? জি, কখনো দেখিনি। ঠিক আছে। আপনার বাবার ছবি আছে? জি, ছবি আছে। ছবিটা ওনাকে দেখান তো একটু, যে উনি তো বুঝতে পারবে যে এই লোক সেই লোক কিনা। সমস্যা নাই, এটা তো ছোট বয়সে দেখে নাই, আমরা দেখাচ্ছি না যেহেতু আপনার বাবা আসে নাই। এটাই আপনার প্রথম স্বামী ছিল? ঠিক আছে, ঠিক আছে, ফাইন। কি ভিডিও এটা? মানে যিনি তথ্যদাতা, মূলত যেটা ভিডিও কলে আছে। আচ্ছা, ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি কিবরিয়া বলছি, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আমার এই উইন্ডোটা নিচের দিকে নামাই দাও, ব্ল্যাক উইন্ডোটা। জি প্লিজ বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু আমাকে ভাই উপরে দিল তো একটু বলেন যে এই পারুলের পরিবারটাকে বের করার ক্ষেত্রে আপনি কিভাবে ভূমিকা রেখেছেন, আপনার পরিচয় সহ। আমি সিদ্দিক, গাবতলী, বগুড়া। আমি পেশায় একজন শিক্ষক। আচ্ছা। এটি 11 তারিখে প্রচার হয়। জি। বা 12 তারিখ রাতে রুকনুজ্জামান শিয়াম ভাই আমাকে নক করেন। জি। এবং আমি ওনার সঙ্গে কথা বলি, উনি আমাকে বিষয়টা দেখতে বলেন, এই জন্য যে আমার বাড়ি বগুড়ায়, বিষয়টি বগুড়ার। জি। এরপরে 13 তারিখ মনিরুজ্জামান মনির সাহেব কুয়েত থেকে আমাকে নক দেন এবং উনি একজন স্বপন দেওয়ান নামে একজন প্রবাসী ভদ্রলোকের নাম্বার দেন। ওনার বাড়িও ইয়েতে, কি বলে, আদমদিঘিতে। আচ্ছা। আমি ওনার সঙ্গে কথা বলি, তখন উনি বলেন যে খুব সম্ভবত আদমদিঘি ইউনিয়নে পারুলের বাবার বাড়ি হতে পারে। এরপরে আমি কথা বলি, এরপরে হঠাৎ করে ওই এমডি ইসহাক সাহেব, আদমদিঘি বাড়ি, উনি কুয়েত প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, ওনার একটা কমেন্টস পাই, সেই কমেন্টস ধরে এগিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। উনি ওখানে বলেন যে শালগ্রাম বাড়ি। পরে আমি ওই কমেন্টস ধরে এগিয়ে গিয়ে প্রথমে আমি ওটা কি বলে আদমদিঘি ইউনিয়নে ফোন করি। হ্যাঁ, আচ্ছা। তখন ওখানকার একজন মেম্বার সাহেবের মেয়ে আমাকে বলেন যে আসলে পার্সেল ইউনিয়ন পরিষদে। তখন আমি ইউনিয়ন পরিষদে ফোন দিই, তথ্য বাতায়ন থেকে নাম্বার নিয়ে। তখন ওখানে একজন মেম্বারের সঙ্গে আমার কথা হয় ইউনিয়ন পরিষদের। হ্যাঁ, উনি সময় না দিতে পারায় উনি আরেক ভদ্রলোকের নাম্বার আমাকে দেন। সেই ভদ্রলোকের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। হ্যাঁ, জি। উনি পারুলের চাচাতো ভাইয়ের ছেলে। আচ্ছা। সেই ভদ্রলোক নিশ্চিত করেন যে পারুলের বাবার বাড়ি বগুড়া। তো নজরুল ইসলাম সাহেব আমাকে পারুলের মোবাইল নাম্বার দেন। আমি পরবর্তীতে পারুলের সঙ্গে কথা বলি এবং এক পর্যায়ে পারুলের হাজবেন্ডের সঙ্গেও আমার কথা হয়। আপনি রেসপন্সটা কি পেয়েছিলেন ওনাদের কাছ থেকে, যে কথা বলার পরে প্রাথমিকভাবে? পারুলের সঙ্গে যখন আমি কথা বলি, উনি একটু ভয় পাচ্ছিলেন এবং আমি একটু ভয় পাচ্ছিলাম। উনি বলতেছিলেন যে দেখেন, এই মোবাইল নাম্বারটা আমার নয়, আমার হাজবেন্ডের। আর হাজবেন্ড বিষয়টি জানে না যে আমার আগে বাচ্চা ছিল। অতএব আমাকে আপনারা ওইভাবে বলতেছেন, আমি একটু ভয় পাচ্ছি যে যদি আমার এই সংসারটা ভেঙে যায়। তখন আমি রুকনুজ্জামান শিহাব ভাইয়ের সঙ্গে আলোচনা করে ওনার সঙ্গে যোগাযোগটা স্টপ করে দিই। রাইট। রুকনুজ্জামান শিহাব ভাই আমাকে বলেন যে সিদ্দিক ভাই, আপনি এটা স্টপ রাখেন।
যেহেতু ভবিষ্যতে যদি ওনার পারুল এরকম আশঙ্কা করছেন, অতএব ভালো করতে গিয়ে যদি খারাপ হয়ে যায়, রাইট, তো এই জন্য আমি স্টপ হয়ে যাই। পরবর্তীতে পারুলের হাজবেন্ড ভুট্টো সাহেব, হ্যাঁ, উনি বিষয়টা জানার পরে আমাকে একদিন ফোন করেন যে ভাই আমি এরকম জেনেছি, তো আমার বাবা মা আছে, ওনারা জানেন না বিষয়টা, কিন্তু আমার যে 3টি বাচ্চা আছে ওনারা বিষয়টি জানেন। আচ্ছা, এখন কি করা যায়? তাই বললে যে দেখেন এটা বিষয়টি আপনার, আপনি কি করবেন সেটা আপনার বিষয়, আর আমাদের অফিস থেকে এ ধরনের নির্দেশনা আছে যা আমরা কারোর প্রতি ফোর্স করব না কিংবা জোর করব না। দেন ওনাকে আমি বলি যে আপনি একটা কাজ করেন, আপনি যদি পারেন পারুলের তাসফিয়ার ভিডিওটা আপনি একটু দেখেন। দেন উনি ওই দিনে নিতে পারেননি, পরের দিনে তাসফিয়ার ভিডিওটা উনি ইমোতে নেন, নেওয়ার পরে উনি দেখেন, দেখার পরে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ইতিমধ্যে আরেকটি বিষয় হলো যে আমি আমার পরিচিত ওই পারুলের হাজবেন্ডের যে নাম্বার, ওইটাতে ফোন দিলে লেখা আসে। হ্যাঁ, আমি বগুড়া থেকে ট্রান্সফারের নাম্বার কালেক্ট করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এরকম বিষয়, এক ভদ্রলোকের নাম্বার, আপনাদের নাম্বার অফিসের নাম কেন আসে? তো তখন উনি বললেন যে দেখেন এই ভদ্রলোক আমাদের অফিসে দীর্ঘজীবন চাকরি করেছেন, অর্থাৎ পারুলের হাজবেন্ড চট্টগ্রামে চাকরি করেছেন দীর্ঘজীবন। ওকে, তারপরে ওখানকার এক বড় ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম, মাসুদ ভাই নাম, উনি ট্রান্সপোর্টে চাকরিরত। উনি আমাকে বললেন যে আপনি নাম্বারটা দেন, আমি একটু কথা বলে দেখতে পারি আগে বিষয়টা কি। তো কথা বললেন পরে উনি নিশ্চিত করলেন যে হ্যাঁ ভুট্টো সাহেব আমার অধীনে দীর্ঘজীবন ট্রান্সপোর্টে চাকরি করেছে, উনি ভালো মানুষ, এবং উনি একটু শঙ্কিত অবস্থায় আছেন যে যেহেতু ওনার বাবা মা বিষয়টা জানে না। তো এই পর্যন্ত জানানোর পরে আমি তখন বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আমাদের তো যেরকম নির্দেশনা আমরা তো সেটার বাইরে যেতে পারবো না, আমরা কাউকে কিছু জোর করে বলতে পারবো না, এটা ওনার ব্যক্তিগত বিষয়। পরবর্তীতে ভুট্টো সাহেব আমাকে নিশ্চিত করেন যে ঠিক আছে আমরা যাব। তো যখন উনি নিশ্চিত করেন তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাদের অফিসের নাম্বার আপনাকে আমি দিয়ে দিই। তো দেন আমি ওনাকে আরিফ চৌধুরী সাহেবের নাম্বার দিই, এরপরে বাকিটা আরিফ চৌধুরী সাহেব করতে পারবেন। অনেক ধন্যবাদ ভাই, আপনি একটা খুব ভালো কাজ করেছেন, অনেক ধন্যবাদ, খুব গোছানো ভাবে কাজটা করেছেন, অনেক দোয়া থাকলো আপনার জন্য। জি ইনশাআল্লাহ দোয়া রাখবেন। আমি তো আসলে এটা স্বপ্নের মতো লাগছে। জি আলহামদুলিল্লাহ, আপনি যদিও বগুড়ার মানুষ, আর এখানে আমার একটা দায় ছিল যে আপনি বগুড়ার মানুষ, আমিও বগুড়ার মানুষ, যদি সহযোগিতা যদি না করতে পারি নিজে থেকে খারাপ লাগে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে পারুল, আমি আপনাকে স্টুডিওর ভিতরে নিব, দেখেন কথাবার্তা বলেন, মেয়ের জন্য তো দোয়া করছেন, এই মেয়েকে সামনাসামনি দেখবেন, আপনারা বসেন সবাই। হ্যাঁ, শুনছেন তো সমস্ত কিছু? হ্যাঁ, কিছু কি শোনা গেছে? শোনা যায় নাই? কি এমন কিউরিওসিটি থাকে যাকে ছোটবেলা থেকে দেখেন নাই কোনোদিন, জানেন না যার সম্পর্কে? হ্যাঁ, আপনার স্ত্রী মানে ওর তো পালিত মা, ওনার এই ভিডিও নিয়ে মতামত কি? ওনার মতামত আছে, উনি শারীরিক অসুস্থ। আচ্ছা, উনি জার্নি করতে পারে না, গাড়ি, এই জন্য আসে নাই, এই কারণে আসে নাই। বিমত না আসার কারণ এটা না যে বিমত। আচ্ছা আচ্ছা, সম্মতি আছে, সম্মতি আছে, ঠিক আছে। তাসফিয়া, জি ভয় লাগতেছে, নার্ভাস লাগতেছে, কেমন লাগতেছে আপনার এই মুহূর্তে বলেন তো? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি, আমার আপন ঠিকানায় এই ধরনের কাজ করা এই প্রথম। আমি দত্তক বিষয় নিয়ে কাজ করিনি এর আগে, করলেও আমি এইভাবে বিষয়টাকে এইরকম একদম সলিড দত্তক পিতামাতাকে খুঁজে বের করেছি কিনা আমার মনে পড়ে না, আমার টিম মেম্বাররা ভালো বলতে পারবে। তো এই রকম একটা সেন্সিটিভ কাজ এই প্রথম। হ্যাঁ, নিয়ে আসো নাকি ভিতরে, দিয়ে পাঠানো। দেখেন আপনার জন্য কেউ একজন আসতেছে। মুখটা একটু খুলে নিয়েন।
আচ্ছা ঠিক আছে, যাক, সমস্যা নেই, যান যান ভিতরে যান। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আসলে বসো বসো আপনার কথা সব সময় মনে করি। বসো 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 বসো। এটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শরীরের অবস্থা খুবই, হ্যাঁ শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আপা কেমন আছে? এতো হচ্ছে আরো নার্ভাস, একবারে মানে বলার মতো না। পারছি দেখলাম গাড়ি জার্নি করতে পারে না, ডায়াবেটিস ধরে এলাইছে বিভিন্ন। শিহাব ভাই দুর্দান্ত একটা কাজ করছেন, বাট আরো সতর্ক হতে হবে আমাদেরকে, আরো সতর্ক হতে হবে, বলবো আমি লাস্টে। আর কি আছে না, ডিসপ্লেস দেন থাক ছেলে আছে। তুমি আমার যেভাবে বলছো, যেভাবে চাইছো, যেভাবে বলছো আমার, আমি ঠিক সেইভাবে। আপনার উপর আমার বিশ্বাস আছে, আমি জানি যে ভাই আপা খুব ভালো মানুষ, মেয়ের কোনোদিন কষ্ট দিবে না, আমার একটা বিশ্বাস আছে আপনার উপর। আমি কোনোদিন মনে করি না আমি ফালিত বলি। আপনি আপনি ভাই কোনোদিন জানি এখন আপনারই থাকবে। আমার মেয়ে যখন নিজের মেয়ের মতো ভালোবাসিছেন, মনে করেন যে এটা আপনার মেয়ে। শুধু একমাত্র এখানে আসার উদ্দেশ্য কারণ এটা, মেয়েটা যখন থেকে জানতে পারছে যে সে আমাদের পালিত সন্তান, আমরা লালন পালন করি, তখন থেকে মেয়েটার আর খাওয়া দাওয়া রুচি, মানে পড়ালেখা করছে, যাই করছে আলহামদুলিল্লাহ ভালো করছে, কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া নয়। এই বয়সী মেয়েটা মনে করে কিরকম। ভাই ঠিকানার কথা বলছিলেন তো, আমি ভুলে মানে গেছি, ওই আপনারা যখন মানে বাসা ছেড়ে দিয়েছিলেন যে ঠিকানাটা আমি ভুলে গেছি, ভুলে না গেলে আমি গেলাম আপনি কাছে। কি বলবো, আমার নিজেরও স্পিচলেস লাগতেছে। আমি আসলে এইরকম একটা কাজ ফার্স্ট টাইম, তো এটা আসলে যারা পালিত সন্তান তারাই ভালো বুঝতে পারবেন এই অনুভূতিটা। আমি আসলে এর যেটা আসল বাবা, হে মানুষ না তো জানে, ওনার কাছ থেকে শোনো, আমি ছিল হে মানুষ ছিল না কেউ। কোনো সন্তানই, মানে কোনো মাই চায় না তার সন্তানটা তার কাছ থেকে দূরে থাকুক, কতটা কঠিন সিচুয়েশন হলে। এগুলো অনেক কষ্ট আমি করছি, মেয়ের বাসা একা একা চাকরি যেতে পারি না কো, আল্লাহর কোন হুকুম আমরা দেখো। আর এ মানে যে কি করে আমি চাকরি করে বেতন পেলে টাকা থুয়ে গেলে চুরি নিয়ে চলে যাবে যে আমাকে বলে আমাকে যায় না, ঘরে কোনো খরচ পাতি দেওয়া যায় না, আমি কিভাবে আমি চলবো তাহলে মেয়েরা। তারপরে 2 দিন মানে বাসা মানে এমনি মানে শোয়াই অবস্থায় থুয়ে গেছি, এই অবস্থায় এখন কেমনে মেয়েরা ফেলে এখন যাই। এখন আমার দুঃখের সময় মানে ভাই আর আপা যা করছে এই ঋণ আমি কোনোদিন আমি শোধ করতে পারবো। একবার দেওয়ার পরে আবার নিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছিলাম। যখন আসছিল মানে আমাদের মানে বকাবকি করে আমি কি করবো, আমি শরমে আমি বলি যে না আমি দিয়েছি, আবার আমি ওদের কাছে ওরা কতদিন ধরে নিজের মেয়ের মতো আদর যত্ন করছে, আমি কিভাবে আমি ইয়ে হয়েছে যে না ওদের মনে আমি কষ্ট আমি দিব না। আমি
থাক, আমি কষ্ট পাবো, তাদের মনে আমি কষ্ট দিব না কখন। আমার কথাটা রাইট। ভাই আমাকে বলেছে যে আমি কোনোদিন ওরে আমি কষ্ট আমি দিব না। আমি বলছি ভাই কোনদিন গার্মেন্টসে যেন দেন না, আমি কষ্ট করেছি কিন্তু আমার মেয়েটা এই কষ্ট যেন না যেন পায়। আমার মেয়েকে আরো অনেকে আমার নিচে আসলো পালক নেওয়ার জন্য, আমি দেইনি। আমি এরা মানে খুব ভালো, এদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। আপা মানে আমার সাথে মানে নিজের বোনের মতো একবারে মানে চলতো। আমি এই জন্যই দিছি বিশ্বাস করে যে আমার মেয়েটা ওদের কাছে কোনোদিন কষ্ট পাবে না। ওর শাশুড়িও ভালো, ওর শাশুড়ি যে আসছে শাশুড়িও কিন্তু ইন্সপায়ার করছে এই ঘটনা এখানে আসার জন্য। ভালো, এই তো তিনটা মা, গর্ভধারিণী মা, লালন পালনকারী মা, শাশুড়ি মা, তিনটা মা, এদের ভাগ্য ভালো। শাশুড়ি মা তো ওনার মেয়ে নাই, দুটা তিনটা ছেলে, এটা হইলো বড় বউ। এখন ওই বাকি দুই বউ আসা পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যেমন আছে, বাকি দুই বউ আসার পরে এটা বলতে পারি না যে ভালো থাকবে। ভালো থাকাটা শুধু আরো করে তবে বলতে পারি না, এটা বলেছে আমার। আশা করি ওই মন মর্যাদা দিয়ে রাখবো বলে আমার এক্স্যাক্টলি ওই ভালোবাসাটুকু ওকেও দিতে হবে, সম্মানটুকুও দিতে হবে, অবশ্যই দিতে হবে, সম্মানটুকু অবশ্যই দিতে হবে। ভালোবাসা নিতে হইলে ওই হিসেবে শ্রদ্ধাটুকু করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মানে মানে চলতে হবে। ঠিক আছে তাসফিয়া, কথা বলবেন না, শুধু কানলে হবে? এগিয়ে তোর মা। আমার শরীর আগে এরকম আসলো না তো, আমি মানে এখন একদম এমন হয়ে গেছে। আর আমার মানে এখন হার্টের সমস্যা, তো বুকে মানে সবসময় ব্যথা। একটা মানুষ বাচ্চা, তার জীবনের প্রথম বাচ্চা, সে সারাটা জীবন গোপন রাখছে, কাউকে বলতে পারে নাই মন খুলে। সেই ভিডিওটা বের হয়েছে, তারপরেও সে বলতে পারতেছে না, তাহলে বুঝেন সে কি পরিমাণ কষ্টের কথা। হ্যাঁ, আর আমার শাশুড় শ্বশুর মানে আমার স্বামী ভালো, কিন্তু আমার শাশুড় শ্বশুর অনেক এখন। ঠিক আছে থাক, ওগুলো বলার দরকার নাই। যে কারণেই আমরা ওনার ফেসটা দেখাচ্ছি না ভিডিওতে, ওনার সামাজিকতার কথা চিন্তা করে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওখান থেকে কবে আসছো? চট্টগ্রাম থেকে? আমি তো চট্টগ্রাম থেকে মনে করেন যে 9 বছর চলে, 9 বছর চলে। আপনি আগে তো রূপসা বাগড়িতে আসলেন, ওখান থেকে আমি আরো কয়েকদিন আমি খোঁজ করেছি কিন্তু পাই নাই। আমি চলে এসেছি আর কিছুদিন পরে, কয়েক মাস পরে আমি চলে এসেছি। আপাক নিয়ে আসবেন এই জায়গা, আনলেন নাকি? দেখা হতো। অসুস্থ, কি অসুস্থ? কারে জার্নি করতে পারে না, ওই ডায়াবেটিক্স এ ধরিয়ে নিয়েছে। শারীরিক অবস্থা মানে একবারে ভালো মতো না। আমি ঠিকানা ভাই আপনি মুখে বলেছিলেন, আমি কিন্তু ভুলে গেছি। চিন্তা ভাবনা সহজ একটা ঠিকানা ছিল, যে সেলিমের বাবা ছিল, সেলিমের মা ছিল, অত এখন মনে করেন না। ঠিক আছে, ওই যে বুড়িয়া করতো, যে রূপসা বাগের চাকরি করতো, কালো করে একটা করে, ওরা আমার আত্মীয়, ওদেরকে ধরিয়ে আসতে পারতো। আপনার বাবাকেও মানে জন্মদাতা পিতার সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। সে প্রথম পর্যায়ে খুব আগ্রহ দেখিয়েছিল, পরবর্তীতে সে এখানে আসতে ভয় পেয়েছে। এটা হচ্ছে লাস্ট যোগাযোগ হয়েছে। লাস্ট যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে উনি পরবর্তীতে যাকে বিয়ে করেছেন সেই ঘরের প্রথম সন্তান যিনি, সে আসছে এখানে বাবার পক্ষ থেকে। ওনারও আপনাকে নিয়ে পরিচয় দিতে কোনো সমস্যা নাই, কিন্তু উনি সাহস পায়নি এখানে আসার জন্য, কারণ ভিডিও সমস্ত কিছু দেখে এটা খুব স্বাভাবিক, অনেকেই ভয় পেয়ে যেতে পারে। উনি সাহস পায় নাই, তো ওনার বড় ছেলে আসছে এখানে, তার সঙ্গেও আপনি দেখা করতে পারবেন। আমরা এই কাজটা আসলে না বুঝেই করে ফেলছি, প্রথম কথা হচ্ছে এটা, বুঝি নাই প্রথম কাজ তো। আমরা যদি দ্বিতীয় টাইম এরকম কাজ করি আমরা আরো সতর্ক থাকবো। এই যে লাস্টের দিকে আমি একটা কথা বলছিলাম ভিডিওতে, যে ওর হয়তো পরিচয় গোপন করে বিয়ে শাদী হয়েছে, তখন সংসারটা শেষ হয়ে যেতে পারে। ঠিক একই ঘটনাই ঘটছে কিন্তু, আপনি যেটা বলছেন এটা সত্য, এবং এইটাই হয়েছে। কিন্তু আমি বলবো আমার টিম মেম্বার যারা ছিলেন তারা তো, এরা থাকে হচ্ছে হলো পরিচয় যদি খুঁজে বের করতে হয় মাটির নিচে গিয়ে পরিচয় খুঁজে বের করবে, এরা এর পরিমাণ মোটিভেটেড। কিন্তু এই কাজটার ক্ষেত্রে আমাদের আরেকটু ধাপে ধাপে,
ওনার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ডটা খুব ভালো মানুষ, যেই কারণে কিন্তু আমরা শেষ পর্যন্ত পারছি ওনাকে এখানে নিয়ে আসতে, বা উনি আসছেন আগ্রহ। কিন্তু ওনার হাজবেন্ড যদি ভালো মানুষ না হইতেন, ওনার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারত। ভালো কে ভালো, কিন্তু কে বাবা মা অনেক আমাকে জ্বালা যন্ত্রণা এখন থাক, ওগুলো বলেন না। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি, প্রিয় দর্শক, আমার কোনো দোষ পায় না, কয় না এর চাচি এগুলা বললেন না, সব ভিডিওতে থাকবে, এগুলো বলেন না। প্রিয় দর্শক এবং শ্রোতা এবং একই সাথে আমার টিম মেম্বার যারা আছেন, এটা আমার আসলে ডিরেকশন দেওয়াটা উচিত ছিল আরো সুন্দর করে। যে ভদ্রলোককে আমি পেলাম আমার সোর্সে, উনি খুব ওয়েল অর্গানাইজ ছিলেন, অনেক তথ্য এখানে দিয়েছেন যেগুলো আমি মিউট করেছি। এখানে আমার টিম মেম্বাররা যে কাজটা করতে পারতেন, বা নেক্সটে যদি কখনো এই ধরনের কাজ হয়, যদি বিষয়টা পিন পয়েন্ট করা হয় বাবার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে, যে উনি মাকে খুঁজছেন, বাবাকে খুঁজছেন, তাহলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে পুরো স্টোরিটা বলতে হবে। তার আগ পর্যন্ত কাউকে এটা বলা যাবে না যে যদি বাবাকে খুঁজে থাকে, বাবা পরবর্তীতে যাকে বিয়ে করেছেন সেই স্ত্রীকে বলা যাবে না, এবং একই সাথে যদি মাকে খুঁজে থাকে, মা সেই সময় যাকে বিয়ে করেছেন তাকে বলা যাবে না। দুইজনকে বলার পরে তারা যদি তাদের ফ্যামিলি ম্যানেজ করে আমাদেরকে নক দেন, তাহলেই আমরা মিটটা করতে পারবো। আর এক্ষেত্রে একটু হচপচ হয়ে গেছে, হজবরল হয়ে গেছে, তারপরও আমি মনে করি যে ওনার বর্তমান হাজবেন্ড ভালো থাকার কারণে এই জিনিসটা সুন্দরভাবে হয়েছে। তাসফিয়া কি খুশি? কিছু বলার নাই? ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আম্মুরে খুঁজে বার করবো যেখানে থাকুক। আচ্ছা, যখন তুমি শুনেছি পরে মানে শাশুড়ি আম্মুর কারণে দূর খোঁজ করছি না, শাশুড়ি হ্যাঁ, ওই যে আপন ঠিকানা দেখতো ওর খারাপ লাগতো, এই কারণে হচ্ছে হলো শাশুড়ি কি করছে। আর ওদেরও ইচ্ছে আমরা তো ছেলের বিয়ে করে আনছি, বউ আনছি। হাফেজ না বোধহয় কি যেন বলছিলেন? হ্যাঁ, ওর ছেলে হাফেজ। ওনাদেরও হয়তো মনের মধ্যে একটু প্রশ্ন, হয়তো এটা ফোকাস করে না করলে আমি বুঝতে পারছি। আপনি তো জেনে জেনেই বিয়ে দিয়েছিলেন, যে ও সব জেনে শুনে বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, বিয়ের আগে জানে সবকিছু, ওরা জানে শুনে ওরা মানে সম্পর্কটা হয়েছে। তো তারপরেও হয়তো একটু মনের মধ্যে যদি আগ্রহ থাকে, একটু থাকে যে আসলে ফালি তো ঠিক আছে, ফালি তোরও তো কতগুলো কারণ আছে, কত টোকাই জানছে না, কোন বন্যা বন্যা নাকি গ্রামে বাসা আর কি। কত এখন জিনিসটা আমি আরো একটু আগ্রহ এই জন্য জিনিসটা সবাই একটু ক্লিয়ার হয়ে যাক, আমার ফ্যামিলিতে সবাই অনেক সময় এবং কি তার স্বামীর ফ্যামিলিতে। যাক আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আপন ঠিকানা একটা ভালো ভূমিকা রাখলো আমি মনে করি। পৃথিবীতে কোনো মানুষের জন্মে নিজের কোনো হাত নাই, কোনো মানুষের নাই। অর্থাৎ আমি পৃথিবীতে কোন মাধ্যমে কিভাবে আসবো সেটা কেবলমাত্র আল্লাহই জানেন, যদি আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন। আমি সিলেক্ট করতে পারবো না যে আমার একটা গরিব পরিবার দাও বা একটা বড়, আমি অমুক বাবা চাই অমুক মা চাই, এটা সম্ভব না, তাই না? জন্ম নিয়ে রিগ্রেট করার কোনো প্রয়োজনই নাই, মানে জন্ম নিয়ে কখনো অনুতাপই করবেন না। জন্মের পরে মানুষ হিসেবে আপনি যে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন ততটুকু আপনি কাজে লাগাইতে পারছেন কিনা, এটাই হচ্ছে মূল কথা। তাসফিয়া, আপনার চাইতেও পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা অনেক কঠিন অবস্থায় আছে, অনেক কঠিন অবস্থায় আছে। হ্যাঁ, আছে না? এমনও কেস পেয়েছি আমি, বাবা নিজে গিয়ে বাস স্টেশনে রেখে আসছে মেয়েকে, মেয়ে হারায় যাক, সেই মেয়ে আপন ঠিকানা এসে সেই বাবাকে খুঁজে বের করছে। আমরা সেই বাবা আসছে আমাদের অফিসে, আমরা তাকে ফেস দেখাই নাই। তো এইগুলোর নির্মম অনেক গল্প আছে, এর চেয়েও তো অনেক নির্মল গল্প আছে যেগুলো হয়তো আমরা এমনও গল্প আছে বাবা ছেলে পাশাপাশি, বাবা ছেলেকে স্বীকার করতেছে না। আমি প্রচার করিনি এই ভিডিওটা। কার্বন কপি, চেহারার যেরকম থাকে না ডুপ্লিকেট কপি, এরকম কার্বন কপি। ডিএনএ টেস্ট যদি ফেলও করে তাও লোকজন বলবে এটাই ছেলে, এবং সব কিছু মিলছে। তারপর বাবা বলতেছে না এটা আমার ছেলে না, আমি ডিএনএ টেস্ট না করা ছাড়া নিব না। এবং এগুলো খুব নির্মম। আপনি তার তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো একটা পরিবারে বড় হয়েছে। অনেক ভালো পরিবারে বড় হয়েছে, আমার কষ্ট নাই, তবে একটা জিনিস মানে কষ্ট থাকতো যে এইটাই। পরে আমার কেন দত্তক দিল, যে আমার অনেক ইচ্ছা ছিল যে যেখানেই থাক আমি সব রকম চেষ্টা করছি, যার কারণে এখন পাইছি। মাটা কি রকম কি আসবে জি। এবং এই বিষয় নিয়ে আপনার মায়ের প্রতি কখনো কোনো কষ্ট নাই তো? বাবার প্রতি কষ্ট থাকলে তো কখনো খোঁজ করতাম না, বাবার প্রতি ছিল, এখনো আছে। ঠিক আছে, বাবার সাথে দেখা হলে অভিমানটা মিটাই ফেলতে পারলে পাইলেন, এটা আপনার বিষয়। বাট প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ সিচুয়েশন ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, সংসার জীবন কিন্তু অন্যরকম একটা যুদ্ধক্ষেত্র, এটা আসলে সন্তান হিসেবে বোঝা খুব মুশকিল। যেহেতু আপনার নিজের সংসার হয়েছে একটা, আপনি হয়তো ধীরে সুস্থে বুঝবেন যে বাবা কেন পারে নাই, হ্যাঁ মা কেন পারে নাই,
বাচ্চা কাচ্চা হইলে তখন মায়ের যন্ত্রণাটাও বুঝবেন, বাবার যন্ত্রণাটাও বুঝবেন, ওইটা একটা ভিন্ন জগৎ, তাই না? তখন হয়তো ধীরে ধীরে বুঝবেন, তার আগ পর্যন্ত বোঝে না। আমাদের ওই যে একটা কথা আছে, মুরব্বীরা বলেন যে 40 বছরের আগে কিন্তু মানুষের জীবনে ওই ম্যাচুরিটিটা আসে না। হ্যাঁ, এবং 40 বছর পার হইলে তখন মানুষ সমাজ, সংসার, ধর্ম, কর্ম সমস্ত কিছুর দিকে খুব পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারে। তার আগ পর্যন্ত শুধুই অভিজ্ঞতা। আম্মু একটা গ্লাস দিছিল পানি খাওয়ানোর জন্য, এটা আমি খুব যত্ন করে রেখে দিছি। আর আম্মু বলছিল কয় গ্লাস এটা কই, আর আমি তো কেন কই এটা, তো আমি কিছু এটা আমি রাখে দিছি এমনি অন্য এখানে। পরে আম্মু কয় না এটা রাখে দে, তোর কাছে যত্ন করি। কইছি কেন, কয় এটা তোর আম্মু তোরে দিছে। পরে এটারে আমি যে যত্ন করছি এখন অনেক সুন্দর ভাবে রাখছি, এখনো আনছি, ব্যাগে আছে। এই ব্যাগে আছে? এবার দেন তো, ব্যাগটা থেকে বের করেন তো, ওকে দেন, ও বের করুক। হ্যাঁ, এটা আমি দিছিলেন? খুব যত্ন করে রেখে দিচ্ছেন। আপাক দিছিলাম, আমি বলছিলাম আপা এটা ওর পানি খাওয়াবেন। হ্যাঁ, ওর জন্য কিনছিলাম এটা, টেস্টের জন্য। ওর কত বছর বয়স তাসফিয়ার? এই তো আজ থেকে মানে 17 কি 18 বছর হবে। না, আরো বেশি হওয়ার কথা না? আপনার না 18 বছর হবে। 5 সালের আপনার 8 ফেব্রুয়ারি, 5 সাল, 2005 সালের 8 ফেব্রুয়ারি। 5 সালের আপনারা কন্ট্যাক্টটা দেখে নিন, তাহলে ওর বয়সটা বের করতে পারবেন। বর্তমানে 19 বছর। 19 বছর চলতেছে। এরকম হবে। 19 বছর পরে মেয়ের দেখা হইলো, সেই গ্লাস, 19 বছর আগের মগ। জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। ওকে, আলহামদুলিল্লাহ, চলেন বাইরে সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ, বাইরে তো অনেকেই বসে আছে। যাদের মাস্ক রাখার কথা মাস্ক রাখতে বললো, আমরা বাইরে নিয়ে আসতেছি, ফোন দিয়ে জানাও। বলবে তো হচ্ছে আমাদের এই ভদ্রলোক ভাই, নাম ভুলে গেছে আপনার? মোহাম্মদ নিজামউদ্দিন। নিজাম ভাই, আসেন একটু পরে বসতে পারবেন, জাস্ট এই রুমটাতে একটু 2টা মিনিট সবাই করে দিন। আসেন তো নিজাম ভাই, বলেন ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক আছে। শাশুড়ি মা কই, এদিকে আসেন। আপনার ছেলের বউয়ের যিনি আসলে কি বলা যেতে পারে গর্ভধারিণী মা, তাই না? হ্যাঁ, গর্ভধারিণী মাকে আমরা খুঁজে বের করতে পারছি, উনি সেই মা। ঠিক আছে নিজাম সাহেব? ঠিক আছে, জি ঠিক আছে। তো কথাবার্তা বলেন, আমি আর ক্যামেরা রাখতেছি না, আপনারা ইজি হন, ঠিক আছে? ভালো থাকেন। আর ইনি হচ্ছেন হলো আপনার বাবার পরবর্তী বিবাহের হলো সন্তান। তো কি যেন নাম ভাই আপনার? জুয়েল। তো কথাবার্তা বলে নিয়েন। হ্যাঁ, এ হচ্ছে কি ভিডিও করতেছেন নাকি ছেলেকে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, সবার সাথে কথাবার্তা বলেন। মনে হচ্ছে তাসফিয়ার শ্বশুর, তাই তো? ঠিক আছে। আর সবাইকে মিষ্টি মুখ করো, আমি শেষ করি। তাসফিয়া ভালো থাকেন। হ্যাঁ, ও আচ্ছা, আমি ভুলে গেছি, রমজান চলে। সরি সরি সরি, ইফতার করে যান। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়ালো এটা নিয়ে 232, ইন টোটালি 262। লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30টা। আমার টিম মেম্বারদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। শিহাব ভাই খুব ভালো একটা কাজ করেছেন, আপনি দুর্দান্ত কাজ, কিন্তু আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। কিছু সেলফ জাজমেন্টের ব্যাপার আছে। যেহেতু আমি ফার্স্ট কাজ করেছি, আমার বেসিক ভিডিওতে ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া উচিত ছিল, ইনক্লুডিং টিম, মানে টিম সহ আমারও ভুল, আমি এটা শেয়ার করছি। আমি যদি বেসিক ভিডিওতে বলে দিতাম এটা, যে সরাসরি আপনারা কথা বলবেন পারুলের সঙ্গে, পারুল ছাড়া অন্য কারোর সাথে বিষয়টা আপনারা শেয়ার করবেন না যদি আপনারা খুঁজে বের করতে পারেন, কিংবা পারুলের সেই সময়ের যিনি হাজব্যান্ড ছিলেন তাজুলের সঙ্গে, এছাড়া অন্য কারোর সঙ্গে আপনারা বিষয়টা শেয়ার করবেন না। কারণ এমন হতে পারে তাজুল এবং পারুল তাদের বর্তমান জীবনে বিষয়টা গোপন করে সংসার জীবন করছেন। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে কারণে আমার টিম মেম্বাররা হয়তো খুব স্ক্যাটার্ডলি চেষ্টা করেছে। সুতরাং প্রথম ভুলটা আমার, এটা আমি অ্যাপোলজি করছি।
তবে এটা দেখেন, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারতো। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো কিছু হয়েছে, এটা হচ্ছে বিষয়। তবে আমাদেরকে আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে এই ধরনের কেসের ক্ষেত্রে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আনিস ভাই সহ, শিহাব ভাই এবং আরো যারা চেষ্টা করেছেন, লিজা সহ অন্যান্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে আমার এই যে গাবতলীর যে ভাইটি, শিক্ষক বোধ হয় উনি যে কত মানে সুন্দর করে বিষয়টাকে ডিল করেছে। এবং দেখেন উনি কিন্তু বলছে যেটা আমার অফিস। তো এই যে বিষয়টা, আপন ঠিকানাকে সবাই বা স্টুডিও অফ ক্রিয়েটিভার্সটাকে সবাই নিজের অফিস মনে করে কাজগুলো করে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং এত পাবলিক ইনফরমেশন নিয়ে আমরা কাজ করি, এত ওপেন সোর্স থেকে আমরা কাজ করি, তারপরেও আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বড় ধরনের কোনো ইরোর, বড় ধরনের কোনো ভুল আমাদের হয়নি। টুকটাক ভুল যে হয় না তা না, বড় ধরনের ভুল আমাদের কোনো হয়নি। আল্লাহ নিশ্চয়ই পথ দেখাচ্ছেন, কারণ আমরা সবাই একটা ভালো কাজের মিশনে আছি। তো আলহামদুলিল্লাহ রমজান মাস, আর বেশি কথা বলবো না, একটু আগে ভুলেই গিয়েছিলাম, মিষ্টি খাওয়ার কথা বলছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ, একটা ভালো কাজ হলো। এবং দত্তক কোনো বিষয় নিয়ে যদি আমরা ভবিষ্যতে কাজ করি, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থেকে বিষয়গুলো আগাতে হবে। মনে রাখবেন, আপন ঠিকানার মাধ্যমে কোনো ব্যক্তির যাতে সামাজিক অমর্যাদা না হয়। তিনি যদি ভুল করেও থাকেন, তিনি যদি ক্রাইম করেও থাকেন, অপরাধ করেও থাকেন, তার পরিচয় খোঁজার ক্ষেত্রে আমরা এমন পদ্ধতি অবলম্বন করব যেই পদ্ধতিতে তাকে অ্যাকিউজ না করা হয়, তার সামাজিকতা হানি না হয়। এটা অবশ্যই করতে হবে। এবং সোশ্যাল মিডিয়ার জায়গাতে, আমি লাইভ বলি, ব্র্যান্ডিং বাংলাদেশ বলি, আপন ঠিকানা বলি, প্রত্যেকটি জায়গাতে আমি সচেতনভাবে সেটা করার